হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে আবারও এগ্রি স্কোয়াড অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত এগ্রি স্কোয়াড এইচএসসি প্রিপারেশন ম্যানুয়াল 2024 নিয়ে আলোচনা করছিলাম। আমাদের এর আগে একটা ক্লাস দেওয়া হয়েছে কৃষি শিক্ষা প্রথম পত্র থেকে। আজকের ক্লাসে বা এখনকার ক্লাসে আমরা আলোচনা করব কৃষি শিক্ষার দ্বিতীয় পত্রের এইচএসসি প্রিপারেশন ম্যানুয়াল 2024 নিয়ে। অর্থাৎ এটা একটা কমপ্লিট সাজেশন, যেই সাজেশনটা আমরা ফলো করলে কৃষি শিক্ষার দ্বিতীয় পত্রে নিশ্চিত A+ আমরা পেতে পারি। আচ্ছা, তো যারা হচ্ছে আগের ক্লাসটি দেখো নাই, মূলত এই ক্লাসটা হচ্ছে ওই ক্লাসটারই একটা এক্সটেনশন। যেহেতু ক্লাসটা বড় হয়ে যাচ্ছিল, এই জন্য দুইটা ক্লাসে আমরা স্প্লিট করে দিতে হইলো। তোমরা যারা আগের ক্লাসটা দেখো নাই তারা আগের ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা দেখে আসবা। আগের ক্লাসটা তোমরা আই বাটনে পেয়ে যাবা। আচ্ছা, আমরা এগ্রি স্কোয়াড কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের এইচএসসি প্রিপারেশন ম্যানুয়াল নিয়ে আলোচনা করার আগে আমরা একটু কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের প্রশ্ন প্যাটার্নটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। এই প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য আমরা যে কাজটা করব, আমরা একটু কোয়েশ্চেন অ্যানালিসিস করব, আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি এবং ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। কোনো কিছু স্কিপ করব না, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যে কীভাবে এই প্রিপারেশন ম্যানুয়ালটা ব্যবহার করতে হবে এবং এই প্রিপারেশন ম্যানুয়ালটা ব্যবহার করে আমরা কীভাবে নিশ্চিত A+ পেতে পারি। আচ্ছা, চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করা যায়। প্রথমেই আমরা যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করবো, একটু দেখব যে বিগত বছরগুলোতে যারা আসলে বোর্ড কোয়েশ্চেন বানিয়ে থাকে তারা আসলে কী ধরনের প্যাটার্নটা ফলো করছে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। একটু লক্ষ্য করো, আমি একটু জুম করে দেখাই। সেটা হচ্ছে যে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রে 2023 সালে যে প্রশ্নটা হয়েছিল ঢাকা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা বোর্ডে, সেখানে একটা বিষয় স্পষ্ট দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে প্রথম অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসছিল, দ্বিতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসছিল, তৃতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন এবং চতুর্থ অধ্যায় থেকে 2টা প্রশ্ন। আর যেহেতু পঞ্চম অধ্যায় আমাদের শর্ট সিলেবাসে ছিল না, এই জন্য 2023 সালে পঞ্চম অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে নাই এবং 2024 সালেও পঞ্চম অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসবে না, কারণ 2024 সালে কিন্তু যে প্রশ্ন প্যাটার্নটা হবে এটাও কিন্তু শর্ট সিলেবাসের আদলেই হবে। আচ্ছা, তো এইখান থেকে আরেকটু যদি আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বছরের প্রশ্ন একটু যদি অ্যানালাইসিস করো, দেখো যে 2023 সাল, 2022 সাল, 2019 সাল, 2018 সাল, 2017 সাল, একটা বিষয় একটু স্পষ্ট। সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসে, দ্বিতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসে এবং তৃতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসে এবং এটা ফিক্সড। কেন আমি নিশ্চিত করে ফিক্সড বলতেছি, কারণ দেখো 2017তেও কিন্তু প্রথম অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসলো, সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসলো, 3 নম্বর প্রশ্নটা এবং 4 নম্বর প্রশ্নটা, এবং তৃতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসছে, 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্নটা, এবং এটা রিপিট করতেছে তারা বারবার। তার মানে 2024 সালেও এর ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর ব্যতিক্রম হইলে কীভাবে প্রিপারেশনটা নিতে হবে সেটাও কিন্তু আমি বলে দেবো। তো এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কিছু নাই। তো আমরা কম বেশি জানি যে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও আমাদের 8টা সৃজনশীল থাকে, 5টা প্রশ্নের উত্তর দিতে হয়। তাহলে তুমি খুব ভালোভাবে যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় পড়তে পারো, তাহলে কিন্তু তুমি 6টা প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ। 6টা প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, 5টা দিতে পারলেই এনাফ। তার মানে আমাদেরকে এই যে বিগত বছরের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কীভাবে সৃজনশীল প্রশ্নগুলো আসছে তার উপর ভিত্তি করে আমরা কিন্তু একটা সামারিতে দাঁড়াতে পারি। সেটা কি? সেটা হচ্ছে দেখো যে আগামী যে 2024 সালে আমাদের যে পরীক্ষাটা হবে সেটার গুরুত্ব অনুযায়ী কোন কোন অধ্যায়ে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। আমরা সব অধ্যায়ই পড়ব, তবে যেই অধ্যায়টা আগে পড়তে হবে সেটা আমরা আগে পড়ব, যাতে করে পুরো সময়টা আমরা ওই অধ্যায়গুলোতে ফোকাস করতে পারি এবং পরবর্তী যে সময়টা বাকি থাকবে সেগুলো বাকি অধ্যায়গুলোতে আমরা ফোকাস করতে পারি। আচ্ছা, তাহলে 2024 সালে সৃজনশীল প্রশ্নের জন্য প্রথম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। দেখো 7 স্টার আমি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ, 7 স্টার, তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ, এবং এই 3টা অধ্যায় খুব ভালোভাবে পড়তে পারলে আমাদের চতুর্থ অধ্যায় পড়ার প্রয়োজনে পড়বে না, কারণ এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো না দিলেও কিন্তু আমরা 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো। তারপরও আমরা চতুর্থ অধ্যায় পড়বো এই কারণে, যদি কোনো কারণে আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে আমাদের আশানুরূপ প্রশ্নের না কমন পাই, তাহলে সেক্ষেত্রে যেন আমরা চতুর্থ অধ্যায়ের যে টপিকগুলো আছে সেগুলো থেকে আমরা সেই প্রশ্নের উত্তরটা করতে পারি। আচ্ছা, এইবার তোমরা যারা প্রথম ক্লাসটা করেছো, সেই প্রথম ক্লাসে কিন্তু কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রিপারেশন ম্যানুয়ালে আমি একটা কথা বলেছি, আমরা সবসময় পড়াশোনা করবো টপিক ভিত্তিক, আমরা কিন্তু প্রশ্নভিত্তিক পড়াশোনা করবো না। টপিক ভিত্তিক পড়াশোনা করার উদ্দেশ্যটাই হচ্ছে যাতে করে ওই টপিকটা সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ ধারণা নিতে পারি এবং ওখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা কী করতে পারি, সেই প্রশ্নের উত্তর করতে পারি। তো এইটা হচ্ছে আমাদের সৃজনশীলের হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস আমরা দেখলাম। এবার একটু বহু নির্বাচনের ক্ষেত্রে দেখে নেই। দেখো এইটাও কিন্তু একই রকম তারা প্যাটার্ন ফলো করে থাকে। যেমন 2023 সালে প্রথম অধ্যায় থেকে 6টা হচ্ছে MCQ প্রশ্ন আসছিল, দ্বিতীয় অধ্যায় থেকে 6টা আসছিল, তৃতীয় অধ্যায় থেকে 7টা, চতুর্থ অধ্যায় থেকে 6টা, পঞ্চম অধ্যায় থেকে আসে না, কারণ শর্ট সিলেবাসের পঞ্চম অধ্যায় নাই এবং 2024-ও পঞ্চম অধ্যায় থাকবে না।
আচ্ছা, এরপরে 22-এ আসো। 22-এ আসলে দেখতে পাবো, মানে 22-এর দুইটা যে কোশ্চেন ছিল, দুইটা কোশ্চেন বলতে একটা ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশালের ক্ষেত্রে হয়েছিল, একটা দিনাজপুর, যশোর, কুমিল্লা। সব ক্ষেত্রে কিন্তু একই প্রশ্ন ছিল, যার কারণে একবারে দেখানো হয়েছে। প্রথম অধ্যায়ের ক্ষেত্রে 7টা প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে 7টা প্রশ্ন, তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে 5টা, চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে কিন্তু 6টা। তো মোটামুটি এই ভ্যালুটা একই রকম প্রত্যেকটা বছরের ক্ষেত্রে। তো সেই হিসেবে বহু নির্বাচনের ক্ষেত্রেও আমরা একটা গুরুত্ব বের করতে পারি, যদিও বহু নির্বাচনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা অধ্যায়ই পড়বো। তারপরও আমরা একটু অ্যানালিসিস করে বুঝতে পারি যে প্রথম অধ্যায় থেকে আসলে বেশি প্রশ্ন আসে, দ্বিতীয় অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে, এবং তৃতীয় অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে, চতুর্থ অধ্যায় থেকে একটু কম প্রশ্ন আসে, কিন্তু আমরা সবগুলোই পড়বো। এবং এই প্রিপারেশন ম্যানুয়ালে কিন্তু এমসিকিউ, অনুধাবনমূলক প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন, উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের কমপ্লিট একটা সাজেশন দেওয়া থাকবে। আচ্ছা, এবার আমরা চলে আসি এই কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের প্রিপারেশন ম্যানুয়ালে কী কী আছে। আমি কিন্তু বারবার বলছি, যারা প্রথম ক্লাসটা করো নাই তারা কিন্তু অবশ্যই আগে প্রথম ক্লাসটা করবা, তারপরে এই ক্লাসটা করবা। কারণ হচ্ছে প্রথম ক্লাসে অনেক বিস্তারিতভাবে আমি বিষয়গুলো বলেছি, তো ওইটা যদি না করো তাহলে এখানে একটু বুঝতে অসুবিধা হতে পারে। আচ্ছা, এইবার আমরা চলে আসি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে কোন কোন মানে গুরুত্বের টপিকগুলো আমাদেরকে পড়তে হবে, অর্থাৎ কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর প্রিপারেশন ম্যানুয়ালে যেই টপিকগুলো দেওয়া আছে এই বাইরে আর কিছু পড়ার দরকার নেই। আচ্ছা, প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে রাজকোটি এবং নাইলোটিকা মাছের চাষ পদ্ধতির বিভিন্ন বিষয়। এখন বিভিন্ন বিষয়গুলো কী কী আমি কিন্তু বলে দিছি, এর বাইরে কিন্তু কিছু পড়ার দরকার নেই। সেই বিভিন্ন বিষয়গুলোর মধ্যে আছে বৈশিষ্ট্য, মাছ চাষের অর্থনৈতিক গুরুত্ব। একটু লক্ষ্য করো যে বৈশিষ্ট্য হচ্ছে রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য আলাদা করে পড়বো, নাইলোটিকা মাছের বৈশিষ্ট্য আলাদা করে পড়বো। ঠিক একইভাবে রাজপুঁটি মাছের যে অর্থনৈতিক গুরুত্ব আছে এবং নাইলোটিকা মাছের যে অর্থনৈতিক গুরুত্ব আছে সেটা কিন্তু আমরা আলাদা করে পড়ার চেষ্টা করব। তো বিভিন্ন বিষয় বলতে যা যা পড়তে হবে ব্র্যাকেটে কিন্তু আমি সুন্দর করে বলে দিছি, এর বাইরে আর পড়ার দরকার নাই। আচ্ছা, এরপরে চলে আসি 2 নাম্বার আছে পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়, অর্থাৎ কীভাবে প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয় করা যায়। এটা 3টা পরীক্ষা আছে, আমরা পড়েছি সবাই। আমরা যেই রাইটারের বই পড়ি না কেন, সবগুলো রাইটারের মধ্যে কিন্তু সেকেন্ডিক্স পরীক্ষা, গ্লাস পরীক্ষা, হাত পরীক্ষা সুন্দর করে বর্ণনা করে দেওয়া আছে। তো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা হচ্ছে যে 3 নাম্বার যে প্রশ্নটা আছে বা টপিকটা আছে সেটা হচ্ছে মাছের বিভিন্ন রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার ব্যবস্থা। এখন কী কী রোগ পড়তে হবে এটা কিন্তু আমি নির্দিষ্ট করে এখানে বলে দিচ্ছি, এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নেই। সেটা কি লেজ ও পাখনা পচা, ফুলকা পচা, সাদা দাগ রোগ, উদর শোথ বা ড্রপসি রোগ। আচ্ছা, এই একটা রোগ আমরা হচ্ছে এই 3টা নামে একটু পড়ার চেষ্টা করব, কারণ অনেক সময় দেখা যায় এইটা থেকে প্রশ্ন আসে, কিন্তু কখনো উদর রোগ বলে, কখনো শোথ রোগ বলে, ড্রপসি রোগ। মূলত একটাই কিন্তু রোগ, তো যাকে বলা হয় উদর বা শোথ রোগ বা ড্রপসি রোগ। তো আমরা ড্রপসি রোগটা কিন্তু খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবো, এটা গুরুত্বপূর্ণ। তো এইখানে যে রোগগুলোর কথা বলা আছে এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। এরপরে চলে আসে 4 নম্বরে বলা আছে গলদা ও বাগনা চিংড়ির দৈহিক গঠন বৈশিষ্ট্য। আমরা বই খুললেই দেখতে পাবো যে মৎস্য চাষ থেকে গলদা এবং বাগদা চিংড়ির পার্থক্য দেওয়া আছে। এই পার্থক্যটা যদি খুব ভালোভাবে পড়তে পারি তাহলে বৈশিষ্ট্য আমরা লিখতে পারবো, কারণ গলদার চাইলে আলাদা করে গলদার বৈশিষ্ট্যগুলো লিখতে পারবো, বাগদার বৈশিষ্ট্যগুলো যদি জানি সেখান থেকে আমরা পার্থক্যও লিখতে পারবো। এই কারণে বৈশিষ্ট্য পার্থক্য একসাথে দিয়ে দেওয়া হয়েছে, তার মানে বৈশিষ্ট্য বলে পার্থক্য পারবো, পার্থক্য বলে বৈশিষ্ট্য পারবো। আর আলাদা করে আমরা গলদা চিংড়ির অর্থনৈতিক গুরুত্ব এবং বাগদা চিংড়ির অর্থনৈতিক গুরুত্ব একটু পড়ে নেওয়ার চেষ্টা করব, গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে 5 নম্বর যে টপিকটা আছে, 5 নম্বর টপিক হচ্ছে পুকুর ও ধান খেতে গলদা চিংড়ির চাষ পদ্ধতি। আমাদের এইটা একটু পড়তে হবে যে পুকুরে আসলে গলদা চিংড়ির চাষ পদ্ধতিটা কেমন, অর্থাৎ পুকুর প্রস্তুতিটা কেমন হবে, মাছের পোনা কতটুকু ছাড়বো, ঠিক আছে, কীভাবে হচ্ছে পার বাঁধবো, বা এই যে বিষয়গুলো আছে মাছ চাষের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে আমাদের বই খুব ভালোভাবে দেওয়া আছে। পুকুরের ক্ষেত্রে কীরকম হবে, ধান ক্ষেত্রের ক্ষেত্রে কীরকম হবে, একদম আমরা আলাদা করে পড়ে নেওয়ার চেষ্টা করব। এরপর 6 নম্বরে আসে হচ্ছে মাছ পচনের কারণ, ফরমালিন যুক্ত মাছ এবং ফরমালিন মুক্ত মাছ শনাক্তকরণ, অর্থাৎ ফরমালিন যুক্ত মাছ কীভাবে চেনা যায়, ফরমালিন মুক্ত মাছ কীভাবে চেনা যায়, এগুলো একটু আমরা পড়ে নেওয়ার চেষ্টা করবো। এগুলো অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নে খুব বেশি পরিমাণে আসে। আর বিশেষ করে মাছ পচনের কারণ, কী কী কারণে মাছ পচে যায়। আচ্ছা, এরপরে চলে আসি যে 7 নম্বর যে টপিকটা আছে সেটা কি, 7 নম্বর টপিকটা হচ্ছে মাছ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে এখানে 4টা বলে দেওয়া আছে। 4টার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে শুটকিকরণ। বাকিগুলো পড়বো, যদি কোনো কারণে এখান থেকে প্রশ্ন আসে ওগুলো থেকে যেন আমরা উত্তরটা করতে পারি এই কারণে। তো 2টা প্রশ্ন, একটা হচ্ছে বরফজাতকরণ আর একটা শুটকিকরণ। তো অনেক সময় দেখা যায় যে বরফজাতকরণ শুটকিকরণ দুইটাই বলা থাকে উদ্দীপকে, বলা থাকে যে কোনটি হচ্ছে উপযোগী, তখন সেক্ষেত্রে কিন্তু শুটকিকরণ উপযোগী হবে। কারণ কি, বরফজাতকরণ হচ্ছে আধুনিক পদ্ধতি, তবে বরফজাতকরণে হচ্ছে আমাদের অতিরিক্ত খরচ হয়, যেটা কৃষকেরা কী করতে পারে না, বা যারা চাষি আছে বা যারা হচ্ছে
জেলে আছে তারা সংরক্ষণের ক্ষেত্রে এইটাকে বেয়ার করতে পারে না। শুটকিকরণ অনেক সনাতন পদ্ধতি এবং এখানে কোনো খরচ নাই এবং এখানে কোনো দক্ষতার প্রয়োজন হয় না। অনেক সময় দেখা যায় যে বরফের কারণে মাছ নষ্ট হয়ে যেতে পারে বা ধাক্কায় বা আঘাতপ্রাপ্ত হলে, তো শুটকিকরণে এই ধরনের কোনো ঝামেলা নাই। সেক্ষেত্রে বরফজাতকরণ এবং শুটকিকরণের ক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি উপযোগী যদি বলে, তাহলে আমাদেরকে শুটকিকরণটাকে উপযোগী দেখাইতে হবে এবং এটার পেছনে কারণগুলো আমাদেরকে কী করতে হবে, উল্লেখ করতে হবে। আচ্ছা, এরপরে চলে আসি নিরাপদ মাছ সংরক্ষণের প্রয়োজনীয়তা। এই টপিকটাও খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা পড়ে নেওয়ার চেষ্টা করব, খুব ভালোভাবে আমাদের বইতে দেওয়া আছে। তো এইখানে প্রথম অধ্যায় থেকে যে টপিকগুলো বলা হলো, এই টপিকের বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নেই। তবে আমরা বলেছি যে টপিক ভিত্তিক পড়াশোনা করব, আমরা কখনোই প্রশ্নভিত্তিক পড়াশোনা করব না। তারপরও কিছু জ্ঞানমূলক প্রশ্ন, উদাহরণ প্রশ্ন এখানে দিয়ে দেওয়া আছে। জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা অনুশীলনের শেষে পেয়ে যাব, যেই রাইটারের বই পড়ি না কেন। আমি সদুল আমিন স্যারের বই পড়াই, যেহেতু সদুল আমিন স্যারের বই পড়াই, তো তার যে অনুশীলনীগুলো আছে সেই অনুশীলনীগুলোতে কিন্তু এই জ্ঞানমূলক এবং উদাহরণ প্রশ্নগুলো দেওয়া আছে। তো তোমরা যেই রাইটারের বই পড়ো না কেন, অনুশীলনের প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে, তোমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা। আর প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আলাদা করে পড়ার দরকার নেই। আমরা যদি টপিকগুলো পড়ি, আলটিমেটলি এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে। যেমন ধরো যে আমি প্রথম যে টপিকটা দিয়েছিলাম, সেই টপিকটা কী ছিল, রাজপুতীয় নানুটিকা মাছের চাষ পদ্ধতির বিভিন্ন বিষয় বিস্তারিত। কী বৈশিষ্ট্য, মাছের অর্থনৈতিক গুরুত্ব। এই যে দেখো প্রয়োগমূলক প্রশ্ন এখান থেকে কী ধরনের হয়েছিল। এই যে প্রথমে আসছে যে নাইলোটিকা মাছের বৈশিষ্ট্য লেখো, 2 হচ্ছে নাইলোটিকার অর্থনৈতিক গুরুত্ব। তার মানে ওই টপিকটা পড়লে আলটিমেটলি এই 2টা প্রশ্ন আমার কিন্তু পড়া হয়ে যাচ্ছে। শুধু আমি এখান থেকে দেখবো যে এই প্রশ্নগুলো ওই টপিকগুলো থেকে কীভাবে আসে, জাস্ট এতটুকুই। এখান থেকে আলাদা করে প্রশ্নগুলো আমাদের পড়ার দরকার নেই, টপিকগুলো পড়লে এনাফ। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় থেকে আমরা চলে আসি, যে দ্বিতীয় অধ্যায়ে এখানে সেইমভাবে প্রথম যে টপিকটা দেওয়া আছে সেটা হচ্ছে পোলট্রির প্রয়োজনীয়তা সম্পর্কে। আসলে পোলট্রির যে প্রয়োজনীয়তা আছে এটা আমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, আমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে পোলট্রির গুরুত্বপূর্ণ জাত। কী কী জাত আমি এখানে বলে দিচ্ছি, এই কয়টা জাত পড়লেই হবে, এর বাইরে আর করার কোনো কিছু পড়ার দরকার নেই। এটা হচ্ছে লেগ হর্ন, অর্থাৎ মুরগির ক্ষেত্রে হচ্ছে লেগ হর্ন, ফাউমি, এই 2টা। আর হাঁসের ক্ষেত্রে পেকিন আর খাকি ক্যাম্বেল, এই 2টার হচ্ছে উৎপত্তি এবং বৈশিষ্ট্য পড়লেই হবে। আর ডিম উৎপাদন খামার সম্পর্কে এটা একটু লেস ইম্পর্টেন্ট, তারপর আমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করব। অনেক সময় এখান থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে লেয়ার ও ব্রয়লারের ডিম উৎপাদন খামার কীভাবে তৈরি করতে হয় বা এইটার যে বিষয়গুলো আছে। তো এটা লেস ইম্পর্টেন্ট, এটা একটু কম পড়লেও হবে। আর খুবই ইম্পর্টেন্ট হচ্ছে 4 নাম্বারটা, যে বাংলাদেশে পোলট্রি শিল্পের সমস্যা এবং সম্ভাবনা। অনেক সময় যে পোলট্রি শিল্পের সমস্যা এবং সম্ভাবনা থেকে প্রশ্ন আসে এবং এই প্রশ্নের উত্তরটা করতে হয়। এবার চলে আসি 5 নাম্বার, ডিম অনুর্বর হওয়ার কারণে এবং ডিম ফুটানোর প্রাকৃতিক এবং কৃত্রিম পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি প্রশ্ন আসে, সাধারণত দেখা যায় যে পালন পদ্ধতি অথবা এই সমস্যা সম্ভাবনা এবং জাত থেকে বেশি প্রশ্ন আসে। তার মানে 2 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার যে টপিকগুলো আছে এগুলো আমরা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে চলে আসি যে 5 নাম্বার আরেকটা দেওয়া আছে, যাই হোক এখানে একটু মিস্টেক হয়ে গেছে। তো 5 নাম্বার এখানে মুরগির বিভিন্ন পালন পদ্ধতির বর্ণনা, সুবিধা অসুবিধা খুব ভালো করে পড়তে হবে। মুক্ত পালন পদ্ধতি, অর্ধমুক্ত পালন পদ্ধতি এবং আবদ্ধ পদ্ধতির মধ্যে আসলে মূলত যে হচ্ছে পার্থক্যটা আছে, এটা যদি খুব ভালোভাবে পড়তে পারে, তা আলটিমেটলি কিন্তু প্রত্যেকটা সম্পর্কে আমরা কী করতে পারবো, সুবিধা অসুবিধা এবং বর্ণনা লিখতে পারবো। তো আমরা খুব ভালোভাবে একটা কাজ করার চেষ্টা করবো, সেটা হচ্ছে মুরগি পালনের যে মুক্ত, অর্ধমুক্ত এবং আবদ্ধ পালন পদ্ধতি আছে, এগুলোর হচ্ছে পার্থক্যটা খুব ভালোভাবে পড়ে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে কোয়েল পালনের গুরুত্ব লেস ইম্পর্টেন্ট, তারপর পড়লে ভালো। 7 নম্বর হচ্ছে হাঁস ও মুরগির রোগ ব্যবস্থাপনা। আচ্ছা, এইখানে যে রোগগুলো বলা আছে এর বাইরে কিছু করার দরকার নেই। মুরগির ক্ষেত্রে রানীক্ষেত, গাম্বোরো, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা যেটাকে বলা হয় বার্ড ফ্লু। তার মানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যা, বার্ড ফ্লু তা। অনেক সময় ভিন্ন নাম দিয়ে আসে, আমরা না জানার কারণে প্রশ্নের উত্তর ভুল করে আসি। তো সেই ক্ষেত্রে আমরা একটু পড়ে নেই। হাঁসের ক্ষেত্রে একটা রোগ পড়বো, সেটা হচ্ছে ডাক প্লেগ, বাদ শেষ। এর বাইরে কিছু পড়ার দরকার নেই। আর হচ্ছে কবুতর পালনের গুরুত্ব, কবুতরের আবাসস্থল নির্মাণ। আচ্ছা, এই হলো আমাদের দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় পত্রের হচ্ছে পোলট্রি পালন থেকে যে টপিকগুলো আছে সেগুলো একটু লক্ষ্য করো। যে আমি তোমাদেরকে প্রথমে কিন্তু কোয়েশ্চেন অ্যানালিসিসে একটা বিষয় দেখাচ্ছি, যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তার মানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে এমনভাবে টপিকগুলো পড়তে হবে যাতে করে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা কখনোই মিস না করি, অর্থাৎ প্রশ্নের উত্তর আমরা এখান থেকে সলিড যেন দিতে পারি। কারণ আর এই কারণে কিন্তু মূলত প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে টপিক একটু বেশি দেওয়া হয়েছে। এই কারণে দেওয়া হয়েছে যে বাকি অধ্যায়গুলো না পড়লেও যাতে করে এখান থেকে কোনো প্রশ্ন আমার মিস না যায়। এরপর যে সময়টা বাকি থাকবে সেই সময়টাতে আমরা বাকি যে কম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে সেগুলো একটু পড়ার চেষ্টা করবো। তো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এটা একদম সিম্পল প্যাটার্ন, যে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন আসতেছেই। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় খুব ভালোভাবে পড়লে আমরা 5টা প্রশ্নের অ্যান্সার কিন্তু অনায়াসে দিতে পারবো। আচ্ছা,
এখানে ঠিক একইভাবে প্রথম অধ্যায়ের মতো জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, তবে আমি বলেছি টপিক ভিত্তিক পড়াশোনা করতে হবে। টপিক পড়লে আলটিমেটলি এগুলো পড়া হয়ে যাবে, শুধু জ্ঞানমূলকটা আমরা আলাদা করে পড়ার চেষ্টা করবো, যেটা এটা নিশ্চিত নম্বরের প্রশ্ন, সংজ্ঞা, এটা বানায় লেখার কিছু নাই, ঠিক আছে? তো এটা আমরা একটু অনুশীলনী শেষে যে উত্তরগুলো আছে সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। আর প্রয়োগমূলক প্রশ্ন, জ্ঞানমূলক উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো আছে এইগুলো আসলে মূলত দেওয়া হয়েছে যে ওই টপিকগুলো থেকে কী ধরনের প্রশ্ন কীভাবে আসতে পারে সেটার একটা সম্যক ধারণা নেওয়ার জন্য। যেমন দেখো এখানে কিন্তু আমরা টপিকে দিয়েছিলাম, কী টপিকে দিয়েছিলাম? টপিকে যে ডিম উৎপাদনের ক্ষেত্রে বলছিলাম ডিম অনুর্বরণের কারণ কি, 5 নম্বর যে টপিকটা আছে এখানে দেখতে পাচ্ছি আশা করি, যে ডিম অনুর্বর হওয়ার কারণে এবং ডিম ফোটানোর প্রাকৃতিক এবং কৃত্রিম পদ্ধতি। তার মানে এই যে টপিকটা আছে এটা যদি আমরা খুব ভালোভাবে পড়তে পারি তাহলে কিন্তু একটু লক্ষ্য করো যে এখান থেকে কী প্রয়োগমূলক প্রশ্নগুলো আছে এখান থেকে দেখতে পাচ্ছি যে ডিম ফোটানোর প্রাকৃতিক পদ্ধতি এবং কৃত্রিম পদ্ধতির পার্থক্য ব্যাখ্যা করতে বলছে। তার মানে আমরা যদি দুইটা পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা নিতে পারি তাহলে আমরা কী করতে পারবো, এই পার্থক্যটাও লিখতে পারবো। আমাদেরকে এগুলো আলাদা করে পড়তে হবে না, শুধুমাত্র এইগুলো দেওয়া হয়েছে এই কারণে যাতে করে ওই টপিক থেকে কী ধরনের প্রশ্ন আসে এইটার একটা আমরা কী পেতে পারি, একটা ধারণা পেতে পারি। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে কী কী টপিক আছে। তৃতীয় অধ্যায় পশুপালন থেকে আছে হচ্ছে এই যে গবাদি পশুপালনের প্রয়োজনীয়, একইভাবে যেমন পোলট্রি পালনের প্রয়োজনীয়তা পড়েছিলাম তেমনি গবাদি পশুপালনের প্রয়োজনীয়তা। 2 নম্বর হচ্ছে দেশীয় অন্য জাতের গরুর নাম, উৎপত্তি ও বৈশিষ্ট্য, তবে কী কী এগুলো বলে দেওয়া আছে, এই দুইটা পড়লেই হবে, এর বাইরে পড়া দরকার নেই। একটা হচ্ছে রেড চিটাগাং আর একটা হচ্ছে হলস্টিন ফ্রিজিয়ান। অর্থাৎ গরুর একটা দেশি জাত হচ্ছে রেড চিটাগাং, এর বাইরে আর কিছু পড়ি নাই আমরা। তার মানে দেশি জাত বললে একটাই ধরে নেব, সেটা কি রেড চিটাগাং। আর উন্নত জাতের গরুর মধ্যে উৎপত্তি এবং বৈশিষ্ট্য একটা পড়লেই হবে, সেটা হলস্টিন ফ্রিজিয়ান। তবে এখান থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে দুইটা চিত্র দিয়ে দেয় গরুর, এবং একটা হচ্ছে সাদা কালো ছোপ থাকে যেটাকে বলা হয় হলস্টিন ফ্রিজিয়ান, আর পাশে আরেকটা রেড চিটাগাংয়ের ইয়ে থাকে। সাধারণত এটা সাদা কালো কোশ্চেন পেপারে বোঝা যায় না, তো ধরে নিতে হবে একটা হলস্টিন ফ্রিজিয়ান হলে মানে একটা উন্নত জাতের গরু আর একটা হচ্ছে দেশি জাতের গরু। তাহলে দুইটার মধ্যে সবচেয়ে বেশি কমন যে প্রশ্ন আছে কোনটি পালন বেশি লাভজনক হবে, তো সেটা আমাদেরকে দেখাতে হবে গরুর ক্ষেত্রে বিদেশি জাতের, আর যদি ছাগলের ক্ষেত্রে বিবেচনা করে ব্ল্যাক বেঙ্গল বা যমুনাপাড়ি তখন কিন্তু দেশি জাতেরটা হবে লাভজনক। এই দুইটা বিষয় হচ্ছে মাথায় রাখতে পারলে খুব সহজেই এখান থেকে প্রশ্নের উত্তর আমরা করতে পারবো। আচ্ছা, এরপর চলে আসি 3 নম্বর ইয়ার হচ্ছে ব্ল্যাক বেঙ্গল এবং বিদেশি জাতের। বিদেশি জাতের মধ্যে আছে যমুনাপাড়ি, ছাগলের বৈশিষ্ট্য পার্থক্য। বৈশিষ্ট্য তো আমরা আলাদা করে পড়বই, আর পার্থক্য আমরা হচ্ছে পড়ে ফেলবো, এটা আমাদের বইতে দেওয়া আছে ব্ল্যাক বেঙ্গল এবং বিদেশি জাতের ইয়ের মধ্যে। তবে এখান থেকে যে প্রশ্নটা বেশি আসে সেটা অনেক সময় গরুর মতো ছাগলের ক্ষেত্রেও এটা বলে যে ব্ল্যাক বেঙ্গল এবং বিদেশি জাতের অর্থাৎ যমুনাপাড়ির মধ্যে কোনটি পালন লাভজনক। ছাগলের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে সেটা দেশি জাতের গরু হবে, আর গরুর ক্ষেত্রে মনে রাখতে হবে সেটা বিদেশি জাতের গরু পালন লাভজনক হবে। আচ্ছা, এর পেছনে অনেক কারণ আছে, এগুলো হচ্ছে আমরা হচ্ছে এই প্রিপারেশন ম্যানুয়ালের শেষে যে তৃতীয় অধ্যায় থেকে যে নমুনা হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো পড়লেই আমরা বুঝে যাব কেন লাভজনক এবং কীভাবে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আচ্ছা, এরপরে চলে আসি যে প্রশ্নটা লেস ইম্পর্টেন্ট, গরু ও মহিষের আবাসস্থল। এখান থেকে সাধারণত প্রশ্ন আসে না, তারপরে দিয়ে রাখছি, পড়তে পারলে ভালো, না পড়লে এখানে গুরুত্ব দেওয়ার তেমন কোনো দরকার নেই। 5 নম্বরটা গুরুত্বপূর্ণ, গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসলে এই যে কী প্রশ্ন আসতে পারে এখানে বলে দেওয়া আছে। কাঁচা ঘাস সংরক্ষণের প্রয়োজনীয়তা, অর্থাৎ এই যে কাঁচা ঘাস বা রাফেজ যে হচ্ছে গবাদি পশুকে খাওয়ানো হয় এটার প্রয়োজনীয়তা আসলে কি, কেন খাওয়াতে হবে। তারপরে এই যে কাঁচা ঘাস সংরক্ষণের যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে কীভাবে তৈরি করা হচ্ছে, তারপরে সাইলেজ কীভাবে তৈরি করা হচ্ছে, তারপরে এই যে স্ট্র, একটা হচ্ছে ইউরিয়া মোলাসিস স্ট্র আর একটা হচ্ছে ইউরিয়া মোলাসিস ব্লক, এই দুইটার যে পদ্ধতি আছে যেটাকে বলা হয় ইউএমবি তৈরি পদ্ধতি, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অত্যধিক। 2024 সালে এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অধিক। অর্থাৎ 5 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, যে গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনা সেটা কি, যে কাঁচা ঘাস সংরক্ষণের প্রয়োজনীয়তা অথবা এই সংরক্ষণটাকে যে পদ্ধতি আছে একটা একটা সাইলেজ আর একটা হচ্ছে ইউরিয়া মোলাসিস স্ট্র এবং হচ্ছে ইউরিয়া মোলাসিস ব্লক। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্রশ্ন না, টপিক হচ্ছে গবাদি পশুর রোগ ব্যবস্থাপনা। কী কী রোগ পড়তে হবে এখানে সুন্দর করে বলা আছে, খুরা রোগ, তরকা রোগ, ছাগলের পিপিআর রোগ। ইনাফ, এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে তরকা রোগ, খুবই ইম্পর্টেন্ট তরকা রোগ। আচ্ছা, 7 নম্বর হচ্ছে পশু সম্পদ উন্নয়নের সমস্যা ও সম্ভাবনা, খুবই ইম্পর্টেন্ট, এবং এই সমস্যা এবং সম্ভাবনাগুলো লেখা খুবই সহজ। এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে যদি সমস্যাগুলো আমরা মনে রাখতে পারি তাহলে সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় এই সমাধানগুলোর উপর ভিত্তি করে আমরা সম্ভাবনাটা কিন্তু প্রেডিক্ট করতে পারি। তো এইভাবে আমরা একটু সিমিলারিটি মেনটেন করে পড়ার চেষ্টা করবো বা রিলেট করে পড়ার চেষ্টা করবো, তাহলে আমাদের পড়াটা মনেও থাকবে আর সহজে ভুলবো না। এবং এখানে 7 নম্বরটাও কিন্তু ইম্পর্টেন্ট, পশু সম্পদ উন্নয়নের ক্ষেত্রে সমস্যা এবং সম্ভাবনা কী, এটা আমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবো। এরপরে চলে আসি 8, দুগ্ধবতী গাভী এবং নবজাত বাছুরের যত্ন। অর্থাৎ দুগ্ধবতী গাভীর ক্ষেত্রে কী ধরনের যত্ন নিতে হয় এবং নবজাত বাছুরের কী ধরনের যত্ন নিতে হয় এই প্রশ্নগুলো আমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবো। এবং 9 নম্বর
এটা ইম্পর্টেন্ট। অনেক সময় প্রশ্ন যদি কঠিন করে তাহলে এই প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ল্যাক্টোমিটার পদ্ধতিতে দুধ পরীক্ষা যে করতে হয় এটার একটা হিসাব আছে। এটা আমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে কীভাবে ল্যাক্টোমিটারে ওই যে আমাদের ল্যাক্টোমিটারের পার্টটাকে সংশোধন করে নিতে হয় আর টেম্পারেচারের উপর ভিত্তি করে যে কখন আমরা সংশোধন করব কখন সংশোধন করব না, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। কারণ এইগুলো একটু আছে, একটু বুঝলে খুবই ইজি, তোমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবো। অনেক সময় প্রশ্ন যদি কঠিন করে তাহলে দুধ পরীক্ষণ পদ্ধতি থেকে দিয়ে দেয়, একটা ল্যাক্টোমিটারের পার্ট দিয়ে দেয় আর একটা তাপমাত্রা দিয়ে দেয়, তখন তোমাকে বলে যে এই দুধটা হচ্ছে বিশুদ্ধ হবে কি অবিশুদ্ধ হবে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে হবে কি ম্যাথমেটিক্যালি তোমাকে এটা আপেক্ষিক গুরুত্বটা বের করতে হবে। বের করার পর কিন্তু এটার একটা সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্ত তোমাকে বলতে হবে যে আসলে বিশুদ্ধ না অবিশুদ্ধ। তারপরে উৎপাদনের যে প্রভাবগুলো আছে, অর্থাৎ দুধ উৎপাদন কীভাবে, অর্থাৎ দুধ উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ গবাদি পশুর দুধ উৎপাদনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো প্রভাবক হিসেবে কাজ করে, অর্থাৎ কোন কোন বিষয়গুলোর জন্য হয় উৎপাদনটা বাড়তেছে অথবা উৎপাদনটা কমে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। এই টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা পড়ার চেষ্টা করব। তো এই যে টপিকগুলো বললাম প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে, এই টপিকগুলো পড়লেই এনাফ, এর বাইরে পড়ার কিছু দরকার নেই। তবে আলটিমেটলি প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় পড়লেই কিন্তু আমরা 5টা প্রশ্নের উত্তর করতে পারি। যদিও কোনো কারণে হচ্ছে এই অধ্যায়গুলো থেকে আমরা প্রশ্নের উত্তর করতে না পারি, সেক্ষেত্রে আমরা চতুর্থ অধ্যায় যে আছে সেই অধ্যায়ের থেকে কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলেই এনাফ। আর নতুন করে কিছু পড়ার দরকার পড়বে না। তৃতীয় অধ্যায় থেকেও দেখো জ্ঞানমূলক অনুধাবনমূলক কিছু প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। তো আমি তো বলেছি প্রশ্নগুলো দেওয়া হয়েছে শুধু ধারণা নেওয়ার জন্য। আমরা যদি টপিকগুলো খুব ভালোভাবে পড়ি এবং এই প্রশ্নগুলো থেকে ধারণা নেওয়ার চেষ্টা করি যে ওই টপিক থেকে কী ধরনের প্রশ্ন আসলে এনাফ, এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। আচ্ছা, এরপরে যে সর্বশেষ মানে যে কম গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা আছে সেটা কি, সেটা হচ্ছে বনায়ন। অনেক সময় দেখা যায় যে প্রথম 3টা অধ্যায় থেকে আমরা প্রশ্ন কমন নাও পেতে পারি, সেক্ষেত্রে এখান থেকে এই টপিকগুলো পড়লে প্রশ্নের উত্তরটা আমরা কিন্তু করতে পারবো। এবং এই অধ্যায়টা খুবই সহজ, ইজি, এবং এই কয়েকটা টপিক পড়লেই হবে। সেটা কি, যে বনের বৈশিষ্ট্য ও গুরুত্ব। বনের বৈশিষ্ট্য কেমন হয়, গুরুত্বটা কী। দুই হচ্ছে বাংলাদেশে বিভিন্ন প্রকার বনের প্রকারভেদ, যেমন ম্যানগ্রোভ বন আছে, পাহাড়ি বন আছে, এগুলোর আসলে বিস্তারিত জানলেই হবে। শুধু ম্যানগ্রোভ আর পাহাড়ি বন জানলেই হবে, বাকিগুলো না পড়লেও হবে। আর 3 হচ্ছে কি, যে সামাজিক বনায়নের বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসলে এই সামাজিক বনায়ন থেকেই প্রশ্ন আসবে, যে সামাজিক বনায়নের বৈশিষ্ট্য কী এবং এই সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা কী। আচ্ছা, কী ধরনের প্রশ্ন আসে আমরা এই একটু পরেই দেখতে পারবো এখান থেকে কী ধরনের প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসে। 4 নম্বরে দেখো বলছে যে সামাজিক বনায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের ধাপসমূহ। অর্থাৎ শুধু সামাজিক বনায়ন কার্যক্রম পড়লেই হবে না, এটা কীভাবে বাস্তবায়ন করা যায় এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। এগুলো আমাদের বইতে দেওয়া আছে, আমরা একটু পড়ার চেষ্টা করবো। 5 নম্বর হচ্ছে চারা রোপণের বিভিন্ন ধাপ আছে। চারা রোপণের ধাপ সুন্দর করে আমাদের বইতে দেওয়া আছে, আমরা ধাপগুলো একটু পড়ে নেব। 6 হচ্ছে ট্রেনিং এবং প্রুনিংয়ের উদ্দেশ্য, পার্থক্য এবং পদ্ধতি। অর্থাৎ ট্রেনিং কীভাবে করতে হয়, আচ্ছা ট্রেনিং কী, প্রুনিং কী, কখন ট্রেনিং করতে হবে, কখন প্রুনিং করতে হবে, ট্রেনিং এবং প্রুনিংয়ের পার্থক্য আমাদের বইতে দেওয়া আছে সুন্দর করে, 19 শেষে অথবা একদম বইয়ের শেষে আমরা পড়ে নেওয়ার চেষ্টা করব, এবং এই পদ্ধতিটা কী। আর 7 নম্বর টপিকটা হচ্ছে গাছের ক্ষতস্থান ড্রেসিং পদ্ধতি, কীভাবে গাছের ক্ষতস্থানকে ড্রেসিং করতে হয়। এই বিষয়গুলো কিন্তু পড়লেই এই চতুর্থ অধ্যায় থেকে আমাদের প্রিপারেশন হয়ে যাবে। এখানেও ঠিক একইভাবে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, ধারণা নেওয়ার জন্য প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন দেওয়া আছে। এই যে দেখো ট্রেনিং প্রুনিং একটা হচ্ছে আমাদের হচ্ছে টপিক ছিল, ওই টপিকটা যদি খুব ভালোভাবে পড়তে পারি তাহলে দেখো বিগত বছরে যে প্রশ্নগুলো আসছিল, এই যে প্রয়োগমূলক প্রশ্ন আসছিল যে বৃক্ষের ট্রেনিং পদ্ধতি ব্যাখ্যা করো, তার মানে কি ট্রেনিংটা কী উদ্দেশ্যে করা হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত। তারপরে বৃক্ষের প্রুনিং পদ্ধতি, এই প্রশ্নগুলো কিন্তু আসছে, তার ভিত্তিতে কিন্তু প্রয়োগমূলক প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তারপর যে বৃক্ষের চারার উপরের ধাপ বিশ্লেষণ করো, তার মানে ওই টপিকটা পড়লে এখান থেকে যে কোনো প্রশ্নে আসলে আমরা কী করতে পারবো, সুন্দর করে ব্যাখ্যা করতে পারবো। 4 নম্বর বলছে কিন্তু যে বৃক্ষের প্রুনিংয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, আসলে প্রয়োজনীয়তাটা কী। তারপরে যে সামাজিক বনায়ন থেকে প্রশ্ন আসছে, সামাজিক বনায়ন যে বাস্তবায়নের ক্ষেত্রে বন বিভাগ ও উপকারভোগীর ভূমিকা কী হতে পারে সেটা ব্যাখ্যা করতে বলছে। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা আলাদা করে পড়ার দরকার নেই, আমরা টপিকগুলো পড়লে আলটিমেটলি এই প্রশ্নগুলোর উত্তর হয়ে যাবে। তবে এখান থেকে কীভাবে উত্তর করতে হবে এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা হচ্ছে এই আমাদের যে প্রিপারেশন ম্যানুয়ালে আমাদের অধ্যায়ভিত্তিক যে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে, অনুধাবনমূলক প্রশ্নগুলো দেওয়া আছে এবং সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো পড়লে একটা ধারণা পাওয়া যাবে। আচ্ছা, এরপরে চলে আসি যে আমি এর আগের অর্থাৎ কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রিপারেশন ম্যানুয়ালের যে ক্লাসটা নিয়েছি সেখানে কিন্তু এই যে ব্যবহারিক সম্পর্কে আলোচনা করেছি। তো এখানে আর নতুন করে আলোচনা করার কিছু নাই। এখানে 25 মার্ক থাকে, 2টা পরীক্ষণ দেওয়া থাকে, 2টা পরীক্ষণের কী দিতে হয়, শুধু কাজের ধারা লিখতে হয়। আর হচ্ছে ব্যবহারিক নোটবুকের জন্য 5 মার্ক, পরীক্ষার জন্য 5 মার্ক। তো এই হলো বিষয়। এই দ্বিতীয় পত্র থেকে আশা করি প্রিপারেশন ম্যানুয়াল আমি কিছুটা হলেও বুঝাতে পারছি। তো প্রিপারেশন ম্যানুয়ালটাই অ্যাকচুয়ালি হচ্ছে পূর্ণাঙ্গ একটা সাজেশন, এই সাজেশনের বাইরে আর কিচ্ছু বলার দরকার নেই, তাহলেই প্লাস নিশ্চিত।
আমি এটুকু এনশিওর করতে পারি, কারণ আমি তোমাদেরকে প্রথমেই হচ্ছে ক্লাসের শুরুতে কোশ্চেন অ্যানালাইসিস দেখাই দিছি, এবং কোশ্চেন অ্যানালাইসিস থেকে তোমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছো, সেটা হচ্ছে যে আসলে তারা যে প্রশ্নটা করে, অর্থাৎ বহু প্রশ্ন যারা প্রণেতা আছে তারা একটা প্যাটার্ন ফলো করে, এবং এই প্যাটার্নে কিন্তু বিগত 8-10টা বছর ধরে কিন্তু প্রশ্ন হয়ে আসছে। তার মানে কি 2024-এর ব্যতিক্রম হবে না, আর ব্যতিক্রম হইলে মোটামুটি কম গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে সেগুলো থেকে কিন্তু আমরা যে টপিকগুলো পড়বো সেগুলো থেকে আমরা উত্তর করতে পারবো, আলাদা করে কিছু বলার দরকার নাই। ইনাফ। এইবার আমরা একটু দেখে নিই যে আমাদের এই কৃষি শিক্ষার দ্বিতীয় পত্রের প্রিপারেশন ম্যানুয়ালে আর কী কী বিষয় আছে। আচ্ছা, এই যে দেখো যে আমি বলেছিলাম যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এমসিকিউ কিন্তু আমি এখানে তুলে দিয়েছি, অর্থাৎ এই এমসিকিউগুলোর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। আচ্ছা, এখানে এই প্রথম অধ্যায় থেকে আছে, তো প্রথম অধ্যায় থেকে কিছু আবার অনুধাবনমূলক প্রশ্ন আছে, যা আছে এনাফ, এতটুকু পড়লেই হবে। এখানে দেখো যে অনুধাবনমূলক প্রশ্নগুলো দেওয়া আছে, যদিও এই প্রশ্নগুলোর উত্তর এখানে সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, এই প্রশ্নগুলো কিন্তু আলাদা করে পড়ার দরকার নেই, কারণ টপিক পড়লে কিন্তু এই প্রশ্নগুলো হয়ে যাবে। আমরা এখান থেকে শুধু দেখে নেব যে কীভাবে প্রশ্নের উত্তরটা আমরা করব। আচ্ছা, এরপরে চলে আসি যে প্রথম অধ্যায় থেকে কিন্তু হচ্ছে 10টা গুরুত্বপূর্ণ হচ্ছে টপিক ভিত্তিক, আমাদের হচ্ছে প্রিপারেশন ম্যানুয়ালের টপিক ভিত্তিক এখানে উত্তর সহ সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, আমরা একটু চোখ বুলিয়ে নেওয়ার চেষ্টা করব। ঠিক একইভাবে দ্বিতীয় অধ্যায় থেকেও এমসিকিউ দেওয়া আছে। আচ্ছা, আমরা একটু যাই দেখি কোথায়, এই যে দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ, তারপর দ্বিতীয় অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন আছে, তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের এই যে অনুধাবনমূলক প্রশ্নের পরে আছে হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্ন এইগুলো যা আছে এনাফ, এর বাইরে আর কিছু পড়ার দরকার নাই। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের একটা কমপ্লিট সাজেশন। আশা করি এই সাজেশনটা যদি তোমরা হচ্ছে ফলো করো তাহলে তোমাদের নতুন করে কিছু পড়তে হবে না, এবং এ প্লাস নিশ্চিত হবে। তো তোমাদের জন্য শুভকামনা থাকলো। আর ক্লাসটা শেষ করার আগে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এই প্রিপারেশন ম্যানুয়ালের যে ম্যাটেরিয়ালসগুলো আছে, এই ম্যাটেরিয়ালসগুলো তোমরা হচ্ছে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা চাইলে এই পিডিএফগুলো হচ্ছে প্রিন্ট করেও নিতে পারো, অথবা চাইলে পিডিএফ থেকেও তোমরা পড়াশোনা করতে পারো। তোমাদের জন্য সবার জন্য শুভকামনা থাকলো। তবে শেষ করার আগে একটু বলি যে আমাদের এগ্রি স্কোয়াডের পাশাপাশি আরেকটা ফেসবুক পেজ আছে যাকে আমরা বলি সফো ফাইল। এই সফো ফাইলে আমরা কিছু টিচার আছি বা সফো ফাইল টিম আছি যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির প্রিমিয়াম গাইডলাইন, নোট, সাজেশন শিট ওই পেজের মাধ্যমে আমরা শেয়ার করে থাকি। সেই পেজটা হচ্ছে আমরা আশা করি তোমরা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই পেজটা অবশ্যই তোমরা ফলো করবে, এবং এই পেজের থেকে তোমরা এইরকম এগ্রি স্কোয়াডের মতো একদম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির গাইডলাইন, নোট, শিট, সাজেশন তোমরা ওই পেজ থেকে ডাউনলোড করতে পারবে, পড়তে পারবে এবং প্রিপারেশন নিতে পারবে। তো তোমাদের এই বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সম্পর্কে কোনো ধরনের কিউরিয়াস থাকলে তোমরা চেষ্টা করবা কমেন্ট করার জন্য ওই ফেসবুক পেজে। তো সবাই ফলো করে রাখবা, সেই পোস্টগুলো একটু দেখার চেষ্টা করবা এবং কমেন্ট করবা। তোমাদের সবার জন্য শুভকামনা থাকবো। সবাই হচ্ছে 2024 সালে A+ এবং গোল্ডেন A+ নিশ্চিত করো, সবার জন্য শুভকামনা থাকলো। আর তোমরা ভালো কিছু করলে আমাদেরই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।